ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত এই মুহূর্তে 10 জনে খেলছে, অর্থাৎ ভারত কিন্তু একজন বোলার ইতিমধ্যেই কম নিয়ে খেলছে। তার কারণ হচ্ছে মাঝপথে চলে বাড়ি ফিরে গিয়েছেন রবীন্দ্রচন্দ্র অশ্বিন। কেন তিনি বাড়ি ফিরে গেলেন এবং কি হলো হঠাৎ যে তাকে মাঝপথে খেলা ছেড়ে বাড়ি চলে যেতে হলো, এই নিয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লবটা কি এমন হলো যে মাঝ পথে, একেবারে খেলার মাঝপথে রবীন্দ্রচন্দ্র অশ্বিন তিনি খেলা ছেড়ে সরাসরি বাড়ি চলে গেলেন? দেখুন নীল, রবিচন্দ্র অশ্বিন বাড়ি থেকে হঠাৎ ওর মার অসুস্থ হওয়ার খবর পৌঁছায় ভারতীয় শিবির, এবং সেখানে পৌঁছানোর পর কিন্তু রবিচন্দ্র অশ্বিন গতকালকে রাত্রে কিন্তু ভারতীয় শিবির ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কারণ সেই পরিস্থিতিতে রবিচন্দ্র অশ্বিন একটা জিনিস মনে করেছে যে পারিবারিক দিকটা সবচেয়ে বেশি নজর দিতে হবে, এবং ইন্ডিয়া ভারতীয় দলের উপর কিন্তু এই রবিচন্দ্র অশ্বিন যখন গতকালকে ম্যাচ ছাড়ে তো সেক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হয়, অর্থাৎ ভারতীয় দলকে 10 জনে কিন্তু খেলতে হচ্ছে। যদিও সেক্ষেত্রে পারিবারিক জিনিসটাই ও প্রায়োরিটিটা দিয়েছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে পারিবারিক কারণে বিরাট কোহলির প্রথম 2টো টেস্ট এবং তারপর পরবর্তী 3টি টেস্টও কিন্তু ভারতীয় দলের বাইরে, এবং সেই ক্ষেত্রে রবিচন্দ্র অশ্বিনও তার মার অসুস্থতার কারণে কিন্তু ভারতীয় দল থেকে বাইরে গেল, অর্থাৎ বাড়িতে চলে গেছে গতকাল এই খেলার থেকে। আমরা দেখলাম যে গতকাল ইংল্যান্ডের যে ব্যাটার তারা দুরন্ত ফর্মে রয়েছে এবং রীতিমতো ভারতীয় বোলারদের শাসন করছে, তার মধ্যে আজকে 10 জনে খেলছে। অধিনায়ক রোহিত শর্মার কতটা চালাতে অসুবিধা হচ্ছে মাঠের মধ্যে খেলা? না দেখো, কারণ নিয়মটা যেটা রয়েছে আইসিসি এর যে নিয়ম এবং আইসিসির নিয়ম অনুযায়ী যে নিয়ম হয়ে থাকে, যদি খেলার দ্বাদশ খেলোয়াড় অবশ্যই থাকবে, কিন্তু দ্বাদশ খেলোয়াড় হলো খেলা শুরুর আগে যদি কোনো কেউ দল থেকে বেরিয়ে যায় বা কোনো অসুবিধার কারণে বা পারিবারিক কারণে দল থেকে বেরিয়ে যায়, তো সেই ক্ষেত্রে দ্বাদশ প্লেয়ারকে প্রথম একাদশের সুযোগ দেওয়া হয়। কিন্তু যেহেতু মাঝপথে খেলা হয়েছে, খেলা ছেড়ে রবিচন্দ্র অশ্বিন বাড়িতে চলে গেছে, তো সেই জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ভারতীয় শিবির, এবং এই ভারতীয় শিবির কিন্তু যার কারণে 10 জনকে খেলতে হচ্ছে, এবং অতিরিক্ত যে দ্বাদশ ক্রিকেটার রয়েছে সেই দ্বাদশ ক্রিকেটারকে কিন্তু মাঠে ফিল্ডিং করতে পারবে, কিন্তু বোলিং কিংবা কোনো ব্যাটিং করতে পারবে না। এটা হলো একটা দিক, এবং দ্বিতীয় দিকটা হলো, আরেকটা কথা হলো, যে অবস্থা তুমি বলেছো যে রোহিত শর্মার উপর কতটা চাপ পড়বে, কিন্তু রোহিত শর্মার উপর চাপের থেকে বলতে হলো যে রোহিত শর্মার যে বোলিং ব্রিগেড রয়েছে বা এখন তারা কিন্তু 319 রানে ইংল্যান্ডকে আটকে দিয়েছে, অর্থাৎ 135 রানে তারা লিড নিয়েছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে ভারতীয় দলের যে বোলাররা তাদের আজ কিন্তু সবচেয়ে বেশি মোহাম্মদ সিরাজকে আমরা দেখেছি অনেকদিন পর, দীর্ঘদিন পরে কিন্তু মোহাম্মদ সিরাজ কিন্তু ভালো বোলিং করলো, 84 রানে 4টি উইকেট তুলে নিয়েছে। রবীন্দ্র জাদেজা নিয়েছে 51 রানে 2টি, এবং কৈলাস যাদব কিন্তু রয়েছে 77 রানে 2টি। এই পরিস্থিতিতে ভারতীয় দল কিন্তু ইংল্যান্ডকে আটকে দিয়েছে 319 রানে, অর্থাৎ 135 রানে লিড দেওয়ার পর এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল কোনো উইকেট না হারিয়ে 10 রান কিন্তু সংগ্রহ করেছে। নীল, হ্যাঁ দেখো, গতকাল যেভাবে দেখলাম যে ইংল্যান্ড ব্যাটাররা শুরু করেছিল, আজকে কিন্তু সকালবেলায় ঠিক ভারতীয় বোলাররা সেইভাবেই শুরু করেছে, এবং রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের না থাকার কোনো প্রভাব কিন্তু ভারতীয় বোলিং লাইন আপে পড়েনি। মানে বুমরাকে ভাবা গিয়েছিল যে সকালবেলা নতুন ভাবে একটা স্পেল শুরু করবে বুমরা, কিন্তু সেই জায়গাতে জ্বলে উঠলো মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজের দুরন্ত এই যে কামব্যাক, এবং গত 2টো ম্যাচে কিন্তু মোহাম্মদ সিরাজকে অত্যন্ত ফিকে মনে হয়েছে, সেই জায়গা থেকে আজকের এই কামব্যাকের পর তুমি কি বলবে? দেখো, কামব্যাক করতেই হবে, কারণ এখন পর্যন্ত নেক টু নেক কিন্তু লড়াই চলছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। যেটা আমরা দেখেছি যে মোহাম্মদ সিরাজকে এশিয়া কাপে যখন ভারতীয় দলের হয়ে 7 উইকেট নিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, তারপরে কিন্তু বিশ্বকাপ সদ্যসমাপ্ত বিশ্বকাপে কিন্তু আমরা দেখিনি সেভাবে মোহাম্মদ সিরাজকে, কারণ মোহাম্মদ সিরাজ এরপরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফরও কিন্তু মোহাম্মদ সিরাজকে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি, তাই কিন্তু তার উপর কিন্তু একটা চাপ তৈরি হয়েছিল। সেক্ষেত্রে ভারতীয় একাদশ বা ভারতীয় বোলিং খোঁজার জন্য আন্ডার-19 এর বেশ কয়েকজন ক্রিকেটারের নাম কিন্তু উঠে আসতো। এই পরিস্থিতিতে মোহাম্মদ সিরাজের প্রয়োজন ছিল দলে টিকে থাকতে হলে কিন্তু তাকে ক্লিক করতে হবে বা তাকে পরিচয় দিতে হবে, সেটা কিন্তু দিয়ে দিল, এবং আজকের এই যে 4টি উইকেট নিয়েছে তাতে কিন্তু মোহাম্মদ সিরাজ অনেকটাই নিশ্চিত হতে পারে যে আজকে মোহাম্মদ সিরাজের কিন্তু জায়গাটা প্রায় পাকা করে নিয়েছে। নীল, হ্যাঁ, এই যে রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের না থাকাটা জাদেজার উপর কতটা প্রভাব পড়বে? কারণ জাদেজার কাঁধেই তো এখন মূলত স্পিন বোলিং এর নেতৃত্ব দেওয়ার ব্যাটন কিন্তু তুলে দেওয়া হবে।
সেটা দায়িত্ব পড়বে। তার পাশাপাশি ভারতীয় দলকে নাপিতুলি বোলিং করতে হবে, উইকেট টু উইকেট এবং স্টাম্প টু স্টাম্প, এবং তার পাশাপাশি যে দায়িত্বটা পালন করেছে, কারণ কালকে আমরা যখন দেখেছি মাত্র 3টি উইকেটের পতন ঘটেছিল, এই 3টি উইকেটের পতন ঘটেছিল এই পরিস্থিতিতে যখন রবিচন্দ্র অশ্বিন ভারতীয় দল ছেড়ে বাড়িতে চলে যায়, সেই জায়গায় কিন্তু এক বেলাতে কিন্তু ভারতীয় দলের বোলাররা 7টি উইকেট নিয়েছে। তাতে বোঝা যায় যে ভারতীয় বোলাররা কতটা নিজেদের উপর কনফিডেন্স রেখেছে, আত্মবিশ্বাস কতটা রেখেছে। কারণ এই আত্মবিশ্বাসের কারণে কিন্তু ভারতীয় দল বিরতির লাঞ্চের কিছুক্ষণ আগ পর্যন্ত মধ্যে কিন্তু তারা 7টি উইকেট তুলে নেয়। অর্থাৎ তাতে বলা যায় যে একটা মানে সিনিয়র বোলার না থাকার কারণে দলের যেমন একটা চাপ তৈরি হয়েছে, তার পাশাপাশি নিজেদের একটা অভিজ্ঞতা অর্জনের জন্য এবং নিজেদের আরো ভালো করে খেলবার জন্য দলকে দেওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়েছে, এবং সেটা কিন্তু ফল প্রকাশিত হলো বা সেটার বহিঃপ্রকাশ কিন্তু করে দেখালো ভারতীয় বোলাররা, যার কারণে কিন্তু 319 রানের মধ্যে কিন্তু আটকে দিয়ে ভারতীয় দল 135 রানে লিড নিয়েছে। আজকে সকালবেলা রোহিত শর্মার লক্ষ্যটা সকালবেলা রোহিত শর্মা কাকে বেশি বল হাতে দিয়েছে? কারণ দেখো আজকে যখন দ্বিতীয় দিনে যখন উইকেট ভেঙেছে, উইকেটে কিন্তু ভারতীয় দল পেসকে, কারণ মোহাম্মদ সিরাজ যখন উইকেটে বল করছিল এবং সেখানে দেখা গেছে চাপে রয়েছে, যদিও সেই চাপটা যখন চাপের পাশাপাশি একের পর এক উইকেট জড়িয়ে যে সমস্ত পার্টনারশিপ গুলো তৈরি হচ্ছিল, 10 উইকেট একটা পার্টনারশিপ তৈরি হওয়ার কথা ছিল, সেই জায়গাতে কিন্তু মোহাম্মদ সিরাজ সেই জুটিটাকে ভেঙে দেয়, এবং সেই জুটি ভেঙে দেওয়ার কারণে কিন্তু মোহাম্মদ সিরাজ যখন জুটি ভাঙার কারণে তার উপরে স্পেলটা বাড়িয়ে দেওয়া হয়, এবং তাতেই কিন্তু মোহাম্মদ সিরাজ যেমন একদিকে উইকেটে ভালো ঘটিয়েছে, এবং সেই ক্ষেত্রে টেল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু ততটাই ব্যর্থ হয়েছে তাদের কাছে, এবং সেটাতে কিন্তু মোহাম্মদ সিরাজ কিন্তু 21 ওভার বল করেছে। বিপ্লবদা তোমাকে একটু থামাবো, এখন তো ভারত ব্যাট করছে, সেই ক্ষেত্রে শুভমান গিল যিনি গত ইনিংসে 0 রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন, এবং যশস্বী জয়সওয়াল তিনিও কিন্তু মানে ধারাবাহিকভাবে রান করতে পারছে না, এই দুই ব্যাটারের কাছে আজকে কতটা চাপ থাকবে? আজকে অবশ্যই চাপ থাকবে, দলে কিন্তু একজন ক্রিকেটার নেই, তো সেই ক্ষেত্রে রবিচন্দ্র অশ্বিন কিন্তু আমরা দেখেছি প্রথম ইনিংসে যখন রবিচন্দ্র অশ্বিন যে 26 রান সংগ্রহ করেছিল, সেটা কিন্তু একটা বড় বলা যায় যে একটা পার্টনারশিপের ক্ষেত্রে সহযোগিতা করেছে। এই পরিস্থিতিতে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালকে কিন্তু দায়িত্ব নিতে হবে, কারণ যশস্বী জয়সওয়াল দ্বিতীয় টেস্ট ম্যাচে যতটা 100 রান করেছিল, 200 রান করেছিল, এবং তারপর দ্বিতীয় ইনিংসে কিন্তু ততটা রান করতে পারেনি। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টের সেই প্রথম ইনিংসও কিন্তু যশস্বী জয়সওয়াল রান পায়নি, তো দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল এখন অপরাজিত রয়েছে 2 রানে, এবং রোহিত শর্মা অধিনায়ক রোহিত শর্মা কিন্তু 9 রানে অপরাজিত রয়েছে। এই জুটিকে কিন্তু আজকে দায়িত্ব নিতে হবে, কারণ দলে একজন প্লেয়ার কম, সেটা কিন্তু প্রত্যেককেই রোহিত শর্মা সহ গোটা টিমকে কিন্তু মাথায় রাখতে হবে। একেবারে ধন্যবাদ বিপ্লবদা তোমাকে অনেক আমাদের সঙ্গে থাকার জন্য। রবীন্দ্রচন্দ্র অশ্বিনের মায়ের অসুস্থতার জন্য তিনি বাড়িতে ফিরে গিয়েছেন, তবে তার না থাকাটা কোনো প্রভাব পড়েনি, সকালবেলায় কিন্তু সেই দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। দুজনের টানা আক্রমণে কিন্তু এই মুহূর্তে কোণঠাসা ইংল্যান্ড শিবির। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি অন্য কোনো খবরে।